বন্ধুরা, আজকে আমার ব্লগটি একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। এই তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে এখন যত অগোছালো কাজগুলো আছে সব গুছাতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আমার নতুন আরেকটি ব্লগে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠেই সর্বপ্রথম বিছানাটা গুছাতে শুরু করে দিয়েছি। কারণ সর্বপ্রথম মনে হয় আমরা মেয়েরা এই কাজটাই করে থাকি। ঘুম থেকে উঠে সবার আগে অগোছালো বিছানাটা আমাদের গুছাতে হয়। তো যাই হোক, শুরু করে দিয়েছি কাজকর্ম। বিছানাটা গুছিয়ে এবারে বাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো সেরে নিব। আর আজকে আমার অনেকগুলো কাজ আছে। সকাল সকালে আমার অনেকগুলো কাপড় দিতে হবে। কারণ আমার ছেলেটা সে আজকে বিছানায় শিশি করে দিয়েছে, হয়তো ঘুমের মধ্যে বলতে পারে নাই। তো মাঝে মধ্যে ডাকে যে মামনি শিশি করব। তো ঘুম থেকে উঠে আবার ওকে শিশি করিয়ে দেই। তো আজকে ডাকে নাই, তো আমি ভাবছি যে হয়তো আজকে শিশি করবে না, কিন্তু সকালে উঠে দেখি সে বিছানাটা একদম শিশি করে পড়ে ফেলছে। তো কি করব, কিছু করার নেই, ছোট বাচ্চা। তাই আমি বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি আর নতুন আরেকটা চাদর বিছিয়ে দিয়েছি এখন। আর রেক্সিনটা আমি বিছানা থেকে উঠিয়ে নিয়েছি, কারণ এখন তো শীত পড়তেছে। তো রেক্সিনের মধ্যে মনে হয় যে আর একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগে, এই জন্য আমি রেক্সিনটা উঠিয়ে নিয়েছি। আর যেহেতু আমার বাচ্চা এখন বিছানায় প্রস্রাব করে না, এই জন্য আমি উঠিয়ে রাখছি। তো হয়তো আজকে মনের ভুলে করে দিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, ছোট বাচ্চা করতেই পারে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে ওঠার পরে কেন জানি কোনো এক অজানা কারণে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আসলে মন খারাপের কারণটা আমি নিজেও জানি না। হয়তো অনেকের সাথে মাঝে মধ্যে এমনটা ঘটে থাকে যে কেন মন খারাপ সে কারণটাই খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আমার যখন ভীষণ মন খারাপ হয় তখন চলে আসি বেলকনিতে। আর বেলকনিতে এসে এভাবে বেলকনির গ্রিলগুলো ধরে বেলকনির গ্রিলে মাথাটা ঠেকিয়ে বাইরের সৌন্দর্যগুলো উপভোগ করে থাকি। আর মনে মনে চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করে এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন। যাই হোক, এই তো ছেলেটা মাঝখানে এসে আবার ডিস্টার্ব করা শুরু করে দিল। বইটা হাতে দিয়ে বলতেছে যে মামুনি আমাকে পড়াও পড়াও। আসলে ওর পড়ার কোনো টাইম লাগে না, ওর বই দেখলেই পড়তে ইচ্ছে করে। আর আল্লাহর রহমতে আমার ছেলেটার পড়ার এতই আগ্রহ, কি বলবো। আল্লাহ যেন ওকে বড় হলো এরকম পড়ার আগ্রহটা রাখে। জানি না বড় হলে এরকমটা থাকে কি না। তো এখন যেমন আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো যাই হোক, দেখেন এখন কাজকর্ম শুরু করে দিলাম। মন খারাপ হোক আর যাই হোক, কাজ তো করা লাগবেই। কারণ আমাদের মেয়েদের সংসারে কাজকর্ম যতই খারাপ লাগুক, শরীর খারাপ লাগুক আর মন খারাপ লাগুক, সেগুলো করতেই হয়। তো এই তো অনেকগুলো কাপড় নিয়ে নিছি, এখন এই কাপড়গুলো ধুবো। বিছানার চাদর প্লাস আমার ছেলের কিছু কাপড়। ছেলের কাপড়গুলো অনেক ময়লা হয়েছে, তো ভাবলাম চাদরটা যেহেতু ধুবো, এখন এই সুযোগে ছেলের কাপড়গুলো ধুয়ে ফেলি। আর আমার বলতে গেলে সবচেয়ে অলসতা আমি লাগে এই কাপড় কাচা, কি বলবো। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই কাপড় কাচা। আর দেখেন, এখানে ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে একটা টেকনিক বলে দেই। এভাবে যদি আপনি কাপড় ভিজানোর সময় একবারে হুইল পাউডারগুলো গুলে একটা বালতিতে, তারপরে একটা একটা কাপড় চুবিয়ে তারপর আরেকটা বালতিতে রাখেন, তাহলে আপনি অল্প একটু পাউডার দিয়ে অনেকগুলো কাপড় কাচতে পারবেন। আমি দেখছি আমি এভাবে যদি কাপড় ধুই, তাহলে অল্প একটু পাউডার দিয়ে আমি অনেকগুলো কাপড় কাচতে পারি। আর আমার মনে হয় যে আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন, তাহলে দেখবেন যে 1/2 কেজি হুইল পাউডারেই আপনাদের মাস চলে যাবে আশা করি। আর আপনাদের ফ্যামিলিতে যদি মানুষ সংখ্যা অনেক বেশি থাকে, তাহলে এটা অন্য কথা। কারণ লোক সংখ্যা যত বেশি থাকবে, কাপড় চোপড়ও তো তত বেশি হবে, তাই না? তো আমাদের মতো ছোটোখাটো ফ্যামিলি যারা আছে, তাদের আমি আশা করি যে এই টেকনিকটা ফলো করে কাপড় ধুলে 1/2 কেজিতেই প্রায় মাস চলে যাবে। আমার তো মাসে 1/2 কেজি পাউডার হলেই চলে যায়, এর বেশি একটা লাগে না। আর আমি সবসময় কাপড় ধোয়ার আগে করি কি, পানিটা হালকা একটু গরম করে নিই। তাহলে দেখা যায় যে কাপড়টাও তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর ময়লাগুলো কাপড় থেকে তাড়াতাড়ি উঠে যায়, আর কাপড় কাচতেও এত একটা কষ্ট হয় না। এই জন্য আমি সবসময় কাপড় ভিজানোর আগে পানিটা হালকা একটু গরম করে তারপরে ওই পানিতে হুইল পাউডার দিয়ে তারপরে কাপড়গুলো ভিজিয়ে নিই। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, আমরা যদি একটু সব কিছুতে হিসাব করে সংসার চালাই, তাহলে দেখা যাবে যে মাস শেষে হয়তো আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারবো। কারণ বেঁচে থাকতে হলে আমাদের টাকার প্রয়োজন অবশ্যই। টাকা ছাড়া আপনি দেখবেন সমাজে আপনার কোনো মূল্য নেই। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের যত আয় হয় ওই আয় থেকে যেন আমরা কিছু টাকা হলেও মাসে সঞ্চয় করতে পারি। আর বন্ধুরা, আমি সবসময় চিন্তা করি যে কিভাবে আমি এখন কিছু টাকা সেভিংস করতে পারবো। কারণ এখন আমার ছেলে ছোট, ছেলে স্কুলে ভর্তি করাই নাই। তারপরে হচ্ছে মানে এক্সট্রা কোনো খরচ নেই। এজন্য এখন এই সময় কিছু টাকা সেভিংস করার। যখন আল্লাহর মতো ছেলে বড় হবে, ছেলেকে স্কুলে ভর্তি করাবো, তখন ছেলের স্কুলের খরচ, তারপর হচ্ছে ছেলের প্রাইভেটের খরচ, মানে এরকমভাবে এক্সট্রা অনেক টাকা চলে যাবে। তো এখন আমি মনে করি আমাদের সেভিংসের মানে সঠিক সময়। আর এই সঠিক সময়টা যদি এখন কাজে লাগাতে না পারি, তাহলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো না।
সবারই তো একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, তাই না? তাহলে আমরা যদি আমাদের ভবিষ্যৎটা সুন্দর করতে চাই, আগামী দিনগুলো অনেক সুন্দর জীবনযাপন করতে চাই, তাহলে অবশ্যই এখন আমাদের ওই চিন্তা করেই সব কিছু মেনটেন করতে হবে। আর সবসময় ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবেন না যে হয়তো আমাদের ভাগ্যে এটা নেই ওইটা নেই, ভাগ্যে ছিল না এজন্য হয় নাই। আপনি চেষ্টা চালিয়ে যাবেন, আপনি চেষ্টা করবেন, দেখবেন ভাগ্য আপনার হাতে এমনিতেই ধরা দেবে। তাও আল্লাহ হয়তো আমাদের কপালে কিছু লিখে রাখছে, যা লিখে রাখছে তাই হবে। কিন্তু এই বলে তো আমরা নিজের চেষ্টাটা বৃথা যেতে দিতে পারি না, তাই না? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব, কিভাবে আমাদের সংসারের উন্নতি করা যায়, কিভাবে আমরা ভালো থাকতে পারি দিন শেষে, ওই চিন্তা করেই আমরা চলবো আর কি, তাই না? তো দেখেন আমারও কাপড় দেওয়া হয়ে গেছে, এখন কাপড়গুলো শুকাতে দিতে হবে। তো নিয়ে আসলাম বেলকুনিতে। আমার আবার ছাদে যেতে ভালো লাগে না, আমি থাকি 3 তলার উপরে, আর ছাদ হচ্ছে 7 তলা। এতটুকু সিঁড়ি বেয়ে কাপড় নিয়ে উপরে উঠে অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য কাপড় নিয়ে আর ছাদে যাই না, বেলকুনিতে দিয়ে দিই। আর এদিক দিয়ে রোদও আসে, শুকিয়ে যায়। আর ছোটো ছোটো কাপড় তো ওই শুকায় তাড়াতাড়ি, বাতাসে এগুলো শুকিয়ে যায়। ছেলে ছোটো ছোটো প্যান্ট আর হচ্ছে গেঞ্জি, এগুলো তো আর তেমন রোদও লাগে না। আবার যখন বড় কোনো কাপড় ধুই, যেমন যদি কাঁথা, তারপরে হচ্ছে বিছানার চাদরও যদি অনেক ভারী হয়, তাহলে সেটা আবার ছাদে নিয়ে যাই, কারণ এগুলো আবার বেলকনিতে শুকাতে চায় না, শুকায় কিন্তু অনেক দেরি লাগে। আর আমার মনে হয় যে দিনের কাপড় ওই দিন যদি না শুকায়, পরে কাপড়ের মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো ওই কাপড়গুলো আমি ছাদে নিয়ে যাই। তো বাচ্চার কাপড় যেহেতু এখন দিয়ে দিলাম বেলকনিতে, আর দেখেন ও পিছু পিছু গেনার গেনার করতেছে কখন গোসল করাবো। আর এখন হালকা হালকা শীত পড়ছে, তো গরম পানি করে গোসল করাই, এই জন্য আরো গোসলের জন্য পাগল হয়ে যায়। গরম পানিতে গোসল করতে নাকি ওর অনেক আরাম লাগে, বলে যে মামুনি আমাকে সবসময় গরম পানি দিয়ে গোসল করে, গরম পানি দিয়ে গোসল করতে আমার অনেক ভালো লাগে। আরও তো গরম পানির আরাম পেয়ে পানি ঢালতেই থাকে গোসল করতে গেলে। তো আমার আবার ভয় লাগে, শীত পড়ছে হালকা হালকা, ছোটো বাচ্চা ঠান্ডা লেগে যেন না যায়, আবার কখন জ্বর আসে বলা যায় না। আর সব থেকে ভয়ের বিষয় হচ্ছে এদিকে এখন ডেঙ্গুটা অনেক ছড়িয়ে গেছে, এই ভয়টা আমার মনের মধ্যে সারাক্ষণ কাজ করে। আল্লাহ মাফ করুক। এই ডেঙ্গুর অবস্থা এখন খুবই ভয়াবহ। তো আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন ওকে সবসময় হেফাজত রাখে সব বিপদ আপদ থেকে। তো এই তো কাপড়গুলা দেওয়া প্রায় আমার হয়ে গেছে, এখন চাদরটা ভাবলাম যে এখানে দিয়ে দেই, চাদরটা আবার পাতলা আছে, বাতাসেই শুকিয়ে যাবে আজকের মধ্যেই, এই জন্য এখানে দিলাম। আর দেখেন ও কাপড় ধুইলেই কাপড়ের বল থেকে নিয়ে একটা একটা করে আমার হাতে দিবে ওইখানে, মানে মিলিয়ে দেওয়ার জন্য। ও এইটুকু বয়সেই মাশাল্লাহ আমার সব কাজে একটু একটু করে হেল্প করে। আমি যদি কোনো তরকারি কাটতে বসি, তাহলে ও বলবে যে মামুনি এখন কী কাটবা, পেঁয়াজ কাটবা, তাহলে দৌড়ে গিয়ে এক থেকে পেঁয়াজ এনে দেবে। তারপরে হচ্ছে বিভিন্ন সবজি ফ্রিজ থেকে বের করে দিবে, যখন আমি কাটতে বসি তখন আবার বলবে যে তুমি আলু কাটবা, তাহলে আবার জুড়ি থেকে গিয়ে আলু এনে দেয়। মানে মাশাল্লাহ ও সব কাজে এখন থেকে আমাকে হেল্প করার চেষ্টা করে, এতটুকু বয়সে, মানে যেটুকু সম্ভব। তো দেখেন ওকে গোসল করে নিয়ে আসলাম, এখন শরীরে ভালো করে তেল মাখিয়ে দিব। আমি শীতের দিন ওকে বেশি করে সরিষার তেল মাখাই শরীরে, যাতে করে ঠান্ডা না লাগে। তো এই তো আমি ওকে তেল দিতেছি, আর এদিক দিয়েও আমার গালে ধরে টানে। ওর একটা কি অভ্যাস হয়েছে কিছুদিন যাবত জানি না, শুধু আমার গালে মুখে নাকে ধরে টানবে সারাদিনই। আমি যদি ওর সাথে বসে থাকি তখনও এরকম করবে, শুয়ে থাকলেও এরকম করবে, কেন জানি না। আবার এই জিনিসগুলো আমার খুব বিরক্ত লাগে, কারণ নাকে ধরলে এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে। কিন্তু কি করবো, ছোট বাচ্চা, এই যে বুঝিয়ে বলি, তারপর যে মাঝে মধ্যে যখন বেশি রাগ উঠে যায় তখন হয়তো দু একটা চটথপ্পড়ও দিয়েই, কিন্তু কিছু করার নেই, বুঝে না, ছোট বাচ্চা তো। এদিক দিয়ে মারি, আবার ওই দিক দিয়ে সে এটাই করে, মানে এত দুষ্ট। এখনকার বাচ্চারা খুবই দুষ্ট হয়, কেন জানি না। আমরা হয়তো ছোটবেলায় এতটা দুষ্ট ছিলাম না, আমরা যদি এত দুষ্ট থাকতাম তাহলে আমাদের মারা এত কাজ করতে পারতো না আমাদের নিয়ে। যেমন আমি আমার মায়ের কাছ থেকে গল্প শুনি, আমরা যখন ছোট ছিলাম তখন নাকি আমাদের অনেক, মানে জমিতে ধান হতো, এগুলো আমাদের নিয়েই মা সব কিছু করতো। তাহলে আমরা যদি এমন করতাম তাহলে কি আমাদের নিয়ে এত কাজ করতে পারতো? কোনো দিনও না। তো হয়তো যুগ পাল্টে গেছে, এই জন্য এখনকার বাচ্চারা এমন করে, কিন্তু কি করার, কিছু করার নাই, ধৈর্য ধরে থাকতে হবে আর কি। তো বন্ধুরা, আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন, তাহলে আমার জন্য অনেকটা ভালো হবে। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করব না, সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।